5 তারিখ আওয়ামী লীগ আবার কর্মসূচি দিল। এই কর্মসূচি নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনি কর্মসূচিটাকে কিভাবে দেখছেন এবং তারা কতটা পালন করার সক্ষমতা তাদের রয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা বাংলাদেশের এবং বাহিরের যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার কথা হলো, এই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, আগামী কয় তারিখ থেকে কয় তারিখ আমার দেখতে হবে কেন? এটা আমি আগে বুঝে লই। কবে? 15 ফেব্রুয়ারির 1 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে অবরোধ এবং হরতালও আছে, প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এটা কি বাংলাদেশে? ও আচ্ছা, বাংলাদেশে যদি হয় তাহলে এটা যারা করেছে তারা দিবা স্বপ্ন দেখছে। রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে। যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তাহলে দেশ ছেড়ে পালাতে হতো না। এরা নিজেদেরকে সর্বনাশ করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো দিচ্ছে। এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এখন বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব হাইব্রিড নেতারা হাত জোর করে মানুষের সামনে দাঁড়াবে। যদি মানুষ কোনো কারণে মাপ করতে পারে, কিন্তু আমি সবসময় বলি আওয়ামী লীগ সঠিকভাবে, আমরা যদি সব বাংলাদেশের মানুষ বলি আসেন আসেন আপনারা বর্ডার পাস করে এসে রাজনীতি করেন, তাও মানুষের চোখে চোখে তাকাইতে তাদের যে লজ্জা হবে, এই কারণে 8-10 বছর চোখ তাদের নামায় কথা বলতে হবে। তাদের নেতৃত্বের, বর্তমান নেতৃত্বের কথা আমি বলছি। তো এইসব প্রোগ্রাম দিয়ে ওই যে রাখাল বালকের মতো প্রতিদিন বলতো, এক রাখাল বালক, বাঘ এসেছে গ্রামে, বাঘ এসেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। মানুষ আসতো বালককে বাঁচানোর জন্য, এসে দেখতো সে মানুষের সাথে মশকরা করেছে এবং মিথ্যা কথা বলেছে। কিন্তু যেদিন প্রকৃতপক্ষে বাঘ আসলো সেই দিন আর কেউ বালকের কথা বিশ্বাস করলো না। এক সকালে বাঘটা দিল, বাঘ তাকে খেয়ে ফেললো। আমি যারা এই সব ধরনের আওয়ামী লীগের সম্পর্কে, এরা অবশ্য যারা কর্মসূচি দেয় এরা হলো হাইব্রিড নেতা। এই হাইব্রিড নেতাদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই। এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন সাহেবরা। আর ওই সব ছাত্র নেতারা শাহ মুয়াজ্জেম হোসেন, শেখ ফজলুল হক মনি, উবায়দুর রহমান, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, মাজারুল হক বাকি, তুফাইল আহমদ, ফেরদৌস কুরাইশি, নূরে আলম সিদ্দিকী, আব্দুর রৌফ, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখনেরা, ওই আর এরা ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে, সর্বনাশ করতেছে। বঙ্গবন্ধু কবর থেকে লাফ মেরে উঠে এদের কথা শুনলে, এইসব চেহারাগুলা দেখাইলে। এই প্রশ্নটা আমারে কইরে, এটা অবান্তর একটা প্রশ্ন। যে আমি তাহলে একটু, এটা একটা অবান্তর প্রশ্ন। আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না। এইগুলা করে ভিতরে যেসব কর্মীরা এখনো পালিয়ে থেকে অথবা নীরবে নিবৃত্তি থেকে যান বাঁচানোর চেষ্টা করছে, তাদের উপর একটা বিপদ ফেলানোর আরো কিছু কর্মী, নেতা নিরীহ নেতা কর্মী এবং যারা আওয়ামী লীগ করে না, দারোগা, পুলিশ এবং ওই যে এখন সমন্বয়কদের টাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই ধরনের কর্মসূচি। এইসব কর্মসূচি আমাকে বইলা কোনো লাভ নাই। আপনার কথা বলেছে, আমরা জানি আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি অনারবর্ষী বক্তা, আপনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সেই লোক এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এই লাঞ্ছিত অপমানিত করার কারণে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে, মূল আওয়ামী লীগের ফ্লেভার ছিল না বলে। আপনি কি এরকম কারণে আওয়ামী লীগ ছেড়ে এসেছিলেন? আপনি কি আগেই বুঝতে পেরেছিলেন যে একজনের কথাই আওয়ামী লীগ চলা শুরু হয়ে যাবে, আওয়ামী লীগ এরকম একটা অবস্থায় চলে আসবে? যে এইখানে ওই যে আমি একটা কথা বলি যে 24 সনের আমি এবং ডামির যে ভোটটা হয়েছে, এই ভোটে একজন ভোটার ছিল, নমিনেশন বোর্ডও একজনই ছিল, একজনই পাশ করছে। এমপিও হয়েছে একজন, নমিনেশনও দিচ্ছে একজন, মার্কাও দিচ্ছে একজন, তার নাম শেখ হাসিনা। উনি খুব গভীরভাবে কথাটা বলছেন যে উনি ছাড়া আর কেউ ছিল না। এবং একমাত্র শেখ হাসিনার মনে যেদিন রিয়েল উপলব্ধি হবে যে আমরা মহা অন্যায় করেছি, সেই দিন যদি মানুষ কোনো চিন্তার মধ্যে আসে, এর বাইরে ওই যে সলিমুদ্দি কলিম এগুলোর আমি কিছু করি না।
আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমার চেতনার স্তরে সবসময় ছিল আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি, ওই যে গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের সন্তান, কৃষকের সন্তান, কিন্তু আমি যে কথাটা বলি এই কথাটা অনেকেই পরবর্তী সময়ে বলে। আমি প্রথম বলেছিলাম 1981 সনের শেখ হাসিনা আসলেন 17 মে, 31 অক্টোবর ছাত্রলীগ ভেঙে গেল, আমি ছাত্রলীগের ফজলুর জন্য প্রেসিডেন্ট হইলাম এবং প্রথম বক্তৃতায় আমি বললাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না, করি না, পরিবারতন্ত্র আদর্শের উত্তরাধিকার চাই। আজকে এটা প্রতিষ্ঠিত করছি, আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আমি এটা প্রতিষ্ঠিত করছি। 81 সন থেকে আজকে 24 সন, 2024 কত বছর হইল? এই 33 বছর, 19 আর 43 বছর পরে আমি ফজলুর রহমান প্রতিষ্ঠা করছি যে রক্তের উত্তরাধিকারটা তেমন কিছু না, আদর্শের উত্তরাধিকারটা সব। কেন? আমি আজকে বলি আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দেব কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়ব না। আমি ফজলুর রহমান কত কিছু জীবন হানির কত শঙ্কা আমার, এই এখন আসতেছিলাম বারবার মনে হচ্ছিল আমি যে কোনো সময় মরতে পারি, কারণ জামাতের শিবিরের ছেলেরা যেভাবে আমাকে অপমান করে এবং থ্রেট করে কথা বলছে বাংলাদেশে অকল্পনীয়। আপনাকে পরে কথাটা আমি বলবো। আমার একটা ছবি দিছে সারা বাংলাদেশে বেরিয়েছে, আমাকে বাইরে মাথা ফাটায় ফেলছে, হাত ভাঙিয়ে ফেলছে, গেঞ্জি ছিঁড়ে ফেলছে, আর নিচে লেখা যে অন্যায় এই মানে অপরাধের জন্য জামাত ইসলাম ফজলুর রহমানকে শাস্তি দিল। মানে এটা কোথায়? ভার্চুয়াল জগতে? ভার্চুয়াল জগতে। মানে ওইটা তো প্রুফ নাই ওনাদের অফিসিয়াল পেজে তো না। না তা না, আমি বলবো কেন, প্রুফ লাগে না ভাই। আচ্ছা, এই যে বাতাস যে লাগে শরীরে, দক্ষিণ দিক থেকে বাতাস আসিতেছে, এটা কি আপনি দেখেন নাকি অনুভব করেন? অনুভব করি। এইটা ফিলিংস। এই ধরনের একটু দাড়ি, এক ধরনের পোশাক, কথা বলার স্টাইল একরকম, এটা দেখলে আমি বুঝি ও শিবিরের ছেলে ছিল। যে যেখানেই যাক, যে গাঙ্গের মাছেই হোক, কিন্তু উৎসটা এক। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা বলছি, আমি আজকে এত রিস্ক নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছি, এমনকি আমি এটাও বলতেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললেই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাসে উঠে, আমার করার কি আছে? অন্য কাউকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, করার কি আছে? কই আওয়ামী লীগের তো কোনো হারামজাদা, আমি হারামজাদা বললাম এদেরকে, আওয়ামী লীগের তো কোনো ধরনের এদেরকে কি বলবো, অমানুষ, নরপশু, নরাদম। বঙ্গবন্ধুর স্ট্যাচুটা ভাঙ্গিয়া বা তার স্কাল্পচারটা ভাঙ্গিয়া যখন তার মাথার উপরে প্রস্রাব করে, এই হারামজাদা নরপশু নরাদমদেরকে একজন আইসা বলছে আগে আমারে মার, পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব কর। তামিলনাড়ুর মতো মুখ্যমন্ত্রী একজন ছিল সিনেমার নায়িকা জয়ললিতা। উনি মৃত্যুবরণ করার পরে তার জন্য 134 জন লোক আত্মহত্যা করছে। এই যে এত কিছু ঘটে গেল, বঙ্গবন্ধু তার বাড়ি পোড়া হইলো, কত কিছু হইলো, একটা লোককে আত্মহত্যা করা দূরের কথা, একটা লোককে ঠিক মতো এসে সামনে দাঁড়ায় প্রতিবাদ করছে আমারে গুলি করে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আওয়ামী লীগের রাজনীতির, আওয়ামী লীগের নেতৃত্বের। এই ব্যর্থতা হলো শেখ হাসিনার। আপনারা এক সময় সেই দলটি করতেন, আপনারা সেই কারণে আমি বলছিলাম রক্তের উত্তরাধিকারের রাজনীতি, ওই যে কথাটা আমি মিলাইতেছি, এই কথাটা আমাকে একটু সুযোগ দিন। প্লিজ বলেন। ওই শেখ হাসিনা তো পারতেছে না, পারে নাই কেন? রক্তের উত্তরাধিকারের রাজনীতি করতে আসছে। আজকে যারা এইসব মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিবাদ করতেছে, একটা ছেলে আজকেও বলছে মুসলমানরা অনেকেই না বুঝে মুক্তিযুদ্ধে গেছিল। আপনার দেখার কথাটা এইগুলা শুনলে মনে হয় আলবদরের বাচ্চারা বলে কি, আমি তো এদেরকে আলবদরের বাচ্চা বলি, মারুক না আমাকে, যে আমরা না বুঝে মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি মুসলমানের ছেলে। আমার থানায় আমার আন্ডারে 1200 মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, আমি কমান্ডার ছিলাম। 1200, আমি আবারও বলছি 1200 আমার আন্ডারে যুদ্ধ করছে, আমি তাদের কমান্ডার ছিলাম। এর মধ্যে 1000-এর উপরে, আরো বেশি 1100-র উপরে মুক্তিযোদ্ধা ছিল মুসলমান। আমি আজকে যে কথাটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন বেরিয়ে আসলাম না আসলাম, সেটা ভিন্ন কথা। আমি ফজলুর রহমান এককভাবে বাংলাদেশের রাজনীতি কিছু করতেও পারবো না, বাংলাদেশের রাজনীতিতে নিজে কোনো আমার একক কোনো উত্থান হোক এটা আমি চাইও না।
কিন্তু আমি একটা জিনিস বুঝাইতেছি বাংলাদেশে, যে যেখান থেকে শুরু করছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গায় জ্বেলেছে, যেখান থেকে শুরু করছিলাম অস্ত্র নিয়ে যুদ্ধ করছিলাম, পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে প্রতিটা সময়ে মুহূর্তে অপেক্ষা করছিলাম মৃত্যুর জন্য, সেই জায়গায় যে আদর্শের জন্য করছিলাম সেখান থেকে আমি সরি নাই, এটা আমি প্রতিষ্ঠিত করছি। এখন আওয়ামী লীগ সাইরে আইসি না বিএনপিতে আছি, যে অবস্থানে যখন আছি, আমি আওয়ামী লীগ করি, কৃষক শ্রমিক জনতা লীগ করি অথবা বিএনপি করি, আমার অবস্থান পরিবর্তন হবে, কিন্তু আমার নীতিগত কোনো পরিবর্তন হবে না, কারণ আমি নীতিগত অবস্থানে মুক্তিযুদ্ধের চেতনা। অনেক